অনুশীলনী 11.2 আমাদের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের অনুশীলনীতে আমাদের 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলি এমসিকিউ দেওয়া মূলত। আজকের ক্লাসে এই 9টা এমসিকিউ আমরা কমপ্লিট করব। যদি আমরা 1 নাম্বারটার দিকে তাকাই, আমাদের বলা হয়েছে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক। এবিসি ক্রমিক সমানুপাতিক এর অর্থ কি? A/B = B/C, মানে প্রথমটা দ্বিতীয়টা এই দুটোর অনুপাত যা, দ্বিতীয়টার তৃতীয়টার অনুপাত ঠিক তাই। কেউ যদি এই শর্ত মেনে চলতে পারে তাদের আমরা কি বলি? ক্রমিক সমানুপাতিক। এখন এইখানে এটা যেই কথা এটা হয়তো একই কথা, আবার এটা যেই কথা এটা একই কথা। তাদের যদি আমি আর বা ক্রস গুণন করি, এর সাথে সি গুণ হয় আর বি এর সাথে বি গুণ হয় B²। AC = B²। দেখো তো এটা এখানে আছে কিনা, এই যে B² = AC, তো বোঝা গেল এটা আমাদের সঠিক খ নাম্বার। এবার যদি 2 নাম্বারটার দিকে তাকাই, এখানে দুই বন্ধুর কথা বলা হয়েছে। একটা হয়েছে আরিফ আর একটা আকিব, তাদের বয়সের অনুপাত 5:3 দেওয়া। আরিফের বয়স 20 বছর, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আরিফ যে আছে তার বয়সটা ধরে নিলাম 5x, আর আমাদের আকিব যেজন আছে তার বয়স ধরে নিলাম 3x। বুঝতে পারছি তো? যেহেতু তাদের বয়স আমি জানি না, শুধু তাদের অনুপাত জানি, এই জন্য এভাবে ধরে নিছি। আমাদের এটা হইতেছে আরিফ, আরিফের বয়স 5x, আবার আরিফের বয়সটা 20 বইলা দিছে। তাহলে 5x এর মান আমরা কত জানলাম? 20। এখান থেকে চাইলে আমরা ইজিলি x এর মান উদ্ধার করতে পারি। ভাগ দিলাম, কত পাওয়া গেল? 4। তাহলে x সমান কত? 4। এইখান থেকে এই x এর হেল্প নিয়ে আমি কিন্তু আবার কার মানটা বের করতে পারি? আকিবের। 3 × x এর মান 4 জানছি, 3 4 কত হলো? 12। আমি এবার দুজনের বয়সই জানি, একজনের হয়েছে 20, আরেকজনের হয়েছে কত? 12। বুঝছি। এখন কত বছর পরে তাদের দুজনের বয়সের অনুপাত 7:5 ওটা জানতে চেয়েছে। প্রথমে কার নাম? আরিফের, তাহলে এটা অবশ্যই আরিফের অনুপাত। পরেরটা আকিব, তাহলে এটা অবশ্যই আমাদের আকিবের অনুপাত। তো ধরে নিলাম দুজনের বয়স তো জানছি, একজনের বয়স 20, আরেকজনের বয়স কত? 12। এখন কত বছর পরে তা আমার জানা নাই, কিন্তু তাদের বয়সের অনুপাত অবশ্যই কত হইব? 7:5 হইব। তো ধরে নিলাম y বছর পরে, তো এটার সাথেও y অ্যাড করলাম, আমাদের এটার সাথেও y অ্যাড করলাম। প্রক্রিয়াটা কি বুঝছি কি করছি? আমি আরিফের বয়স 20 জানি, আকিবের বয়স 12 জানি, কিন্তু এমন একটা সময় পরে, মানে কয় বছর পরে তাদের দুজনের বয়সের অনুপাতটা 7:5 হয়ে যাবে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। যেহেতু আমি ওই সময়কালটা জানি না, এই জন্য তার আমি কি ধরে নিয়েছি? y ধরলাম। এখন আমাদের আরিফের বয়স 20, y বছর পরে তার বয়সের অনুপাত হইব 7, কার তুলনায়? আমাদের আকিবের তুলনায়। তো এই জন্য দুজনের সাথে আমি y যোগ করছি। এখান থেকে y এর মানটা উদ্ধার করি। এইভাবে লেখা যেই কথা, যদি আমি এইভাবে না লিখা বিষয়টার এইভাবে লিখতাম যে আমি আরিফেরটার উপরে লিখছি আর আকিবেরটার কই লিখে দিলাম নিচে, সেমভাবে এদিকে 7/5। বুঝতে পারছি? এইখান থেকে হিসাব করে আমাদের মূলত y এর মানটা বের করতে হইব। তো টার বা ক্রস গুণন করি, এটার সাথে এটার গুণ করবো, এটার সাথে এটার। তো নিচের গুণটা আগে করি। 7 আর 12 যদি গুণ করি কত হইল? 7 × 14, 4 হাতে রইল 1, 7 × 1 = 7, আর 1 কত? 8। এখানে y এর সাথে 7 এর গুণ হইল 7y। এই পাশটাতে গুণ করলে 20 এর সাথে যদি আমি 5 এর গুণ করি 100 পাওয়া যায়, আর এখানে y এর সাথে 5 এর গুণ হইলে প্লাসের 5y। ওয়াইগুলোর এক পাশে আনি, প্লাসের ছিল এই পাশে এসে অবশ্যই মাইনাস, ওই পাশে 100, প্লাসের 84 ছিল ওই পাশে গিয়ে মাইনাসের হইব। এখানটাতে পাওয়া গেল 2y, এখানটাতে পাইছি আমরা কত? 16। আমাদের দরকার y, তো 16 যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 8। তো বোঝা গেল 8 বছর পরে তাদের দুজনের বয়সের অনুপাত কত হইব? 7/5 বা 7:5। বিষয় কি বুঝতে পারছি? প্রথমে আমরা কি কাজ করছি? প্রথমে আমরা মূলত বের করছি আমাদের বর্তমানে আরিফেরটা তো জানি 20, তো ওইটার হেল্পে আমি আকিবের বয়সটা বের করছি। তারপর দুইজনের এমন একটা বছর পরে, মানে কত বছর পরে দুজনের বয়স অনুযায়ী 7:5 ওটা জানতে চেয়েছে। যেহেতু ওই মানটা আমার জানা নেই, তো আমি ওই বয়সটারে বা বছরটারে আমি y ধরে নিছি। আরিফের সাথে y বছর যুক্ত করছি, আকিবের সাথে y বছর যুক্ত করছি, কারণ y বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হইব। তারপরে এখান থেকে হিসাব করে জাস্ট y এর মান বের করছি, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো অ্যান্সার কত? 8। 8 কততে আছে? 8 কে আছে? আছে গ নাম্বারে। বুঝতে পারছি? এবার 3 নাম্বারটার দিকে তাকাই। এটাতে কি বলা হয়েছে? এটাতে একটা বর্গের কথা বলা হয়েছে। এটা মোটামুটি এটার থেকে অন্তত ইজি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ধরলাম একটা বর্গ ছিল এটা, এটার একটা বাহু ধরে নিলাম x, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রফল কি? x²। বুঝছি? এটা ছিল আমার একটা বর্গ। এখন ওই বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করছি, মানে এইটার থেকে আর একটু বড় একটা বক্স, তার দ্বিগুণ, তার কতটুক? দ্বিগুণ। এটা যদি x হয়ে থাকে তাহলে এটার মানে অবশ্যই 2x হইব নাকি?
তাহলে এটার বর্গটা কত হইব? আমি জানি বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র কি বাহু স্কোয়ার। এখানে একটা বাহু এক্স ছিল, এক্সের উপর স্কোয়ার করছে, ক্ষেত্রফল জানা হয়ে গেছে। এইখানে আমাদের একটা বাহু আগেরটার দ্বিগুণ হয়েছে মানে 2x, তাহলে এটার বর্গ কত? 2x তার উপরে একটা স্কোয়ার, 2 এর বর্গ 4, এক্সের উপরে স্কোয়ার 4x স্কোয়ার। আগে ছিল সে এক্স স্কোয়ার, কিন্তু বর্তমানে তারটা হয়ে গেছে 3x স্কোয়ার। আমাদের কাছে কি জানতে চেয়েছে? কত গুণ বৃদ্ধি পাবে? দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে বড় থেকে ছোটটা জাস্ট বাদ দিয়ে দাও, 4x স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার, পাওয়া গেছে কত? 3x স্কোয়ার। এই এক্স স্কোয়ার কি জিনিস? এক্স স্কোয়ার আমাদের যে বর্গক্ষেত্র ছিল প্রথমে যেটা ছিল ওটার ক্ষেত্রফল না, তার সাথে কত গুণ আছে? 3। আর আমাদের কাছে কিন্তু এটাই জানতে চেয়েছে কয় গুণ বৃদ্ধি পাবে। তাহলে কয় গুণ বৃদ্ধি পেয়েছে? 3 গুণ। প্রক্রিয়া কি বুঝছি? এখন এই মানটা যদি ঘুরাই দেখ, পেঁচাই দেখ, প্রক্রিয়া কি? মানে এমসিকিউটা ঘুরাই দেখ, যেভাবে দেখ তুমি প্রক্রিয়াভাবে অ্যাপ্লাই করবা। যদি এটা 3 গুণ বলতো, তুমি 3 গুণ মানে 3x হোল স্কোয়ার করতে 9x বের হইতো নাকি? 9x থেকে এক্স স্কোয়ারে বিয়োগ করতে কত পাওয়া যেত? 8 পাওয়া যেত, 8 গুণ হইতো। এভাবে বাকি সব তুমি করতে পারবা। এবার পরেরটার দিকে তাকাই। 4 নম্বরে অনুপাত দিয়ে দিছে, এখানে একটা অনুপাত দিয়ে দিছে, এখানে আরেকটা অনুপাত দিয়ে দিছে। এইগুলো থেকে আমাদের এক্স এবং জেড তাদের অনুপাত করলে মানটা কত বেরোবো তা জানতে চেয়েছে। প্রক্রিয়া সিম্পল, এই অনুপাতটা প্রথমে একটু তুলি। x/y তার মান দিয়ে দিছে 7:5, তারপরে y/z দেওয়া, তার অনুপাত দেওয়া হইতেছে 5:7। একটু ভালো মতো খেয়াল করো, এইখানেও আমাদের একটা y আছে, এখানেও কি আছে? y, মানে এই ব্যাপারটা কমন। এখান থেকে y এর মান কোনটা? এই শেষেরটা। এখান থেকে y এর মান কোনটা? এই যেটা। তো একটা সহজ কাজ করবা, এইটার যে মানে 1 নম্বরে যে অনুপাতটা লিখছি এটার y এর অনুপাত ধারা 2 নংয়ের সবারে গুণ করবা, আবার 2 নংয়ে যে y এর অনুপাতটা আছে এটা ধারা উপরের দণ্ডারে গুণ করবা। মানে প্রক্রিয়াটা কি এইখানে করি। 2 নংয়ে আমি y এর মান কত পেয়েছি? 5 ধারা এই দোনোটারে গুণ করবা। এটাতে যদি গুণ করি 5 সাথে কত হইল? 35। এটা যদি গুণ করি 5 5 কত হইল? 25। এদিকে তাকাও, এইখানে এই মানগুলির আমি উপরের যে y এর মান ছিল ওগুলো দ্বারা গুণ করবো। তো 5 দ্বারা 5 এর গুণ করলে 25, 5 দ্বারা যদি আমি 7 এর গুণ করি 5 7 কত হইল? 35। এবার খেয়াল করো, x/y/z যদি একত্রে করি, x এর মান কত? 35, y এর মান কত? 25, এখানেও 25 এখানেও 25, তো একটা লিখলেই হয়েছে 25। আবার আমাদের z এর মান কত? z এর মান 35, তো সবার মান জানা হয়েছে, x এর মান 25, z এর মান 35। আমাদের দরকার x/z, মানে x এর মান আমরা 35 জানছি, আমরা z এর মানও কত জানছি? 35। তাহলে অ্যান্সার কোনটা হইব? 35/35 বা 1:1, কারণ দোনটারে আমি এবার চাইলে 35 দিয়ে ভাগ করতে পারি। এখন তাকায় দেখতে পাবো আমাদের অ্যান্সারে কোনটা দেওয়া আছে। অ্যান্সারের দিকে তাকাই, এখানে 35 এটা হইব না, 35 হ্যাঁ খ নম্বর হইব। এটা দিয়ে দিছে, আবার আমি বইলা দিলাম এখানে কিন্তু এটা না হইয়া এটাও কিন্তু হইতে পারতো। ঠিক আছে, আমাদের একাধিক অ্যান্সার যে ওই টাইপের যে এমসিকিউগুলি আছে ওইখানে তুমি এরকম মাল্টিপল অ্যান্সার পাইতে পারো। বুঝতে পারছি? তো অ্যান্সার কিন্তু এটা। 5 নম্বরে VAC এই তিনজন ক্রমিক সমানুপাতিক। আর ক্রমিক সমানুপাতিক অর্থ কি? আমি যদি ভি এর এ দ্বারা ভাগ করি যে রেজাল্ট পাওয়া যাব, এর যদি সি দ্বারা ভাগ করি ঠিক একই ভাগফল বা একই রেজাল্ট পাওয়া যাবে। এইভাবে যদি কেউ শর্ত মাইনা থাকে তাদের আমরা ক্রমিক সমানুপাতিক বলি। তো এরকম লিখলাম, এটা যেই কথা আমরা জানি V/A = A/C, একই কথা। এখন যদি একটু আড়াআড়ি গুণ করি, এ এর সাথে এর গুণ করলে a স্কোয়ার পাওয়া গেল, ভি এর সাথে সি এর গুণ করলাম VC পাওয়া গেল। আমাদের 1 নম্বরে a² = BC, এখানে আমরা a² = BC পাইছি, তাহলে বোঝা গেল এটা ঠিকঠাক। এরপর যদি পরেরটার দিকে তাকাই, এটা V/A ঠিক আছে, কিন্তু এখানে C/A কিন্তু আমাদের পাওয়া গেছে এখানে A/C, দুইটা কিন্তু তাহলে সঠিক না। বোঝা গেল 2 নাম্বার তাইলে আমাদের কি সঠিক মান না, 2 নাম্বার বাদ। 3 নাম্বার, এখানে A+ এর V, A- এর V, C+ এর A, C- এর A। একটা কাজ করি, এখানে দেখো AB আছে, কিন্তু আমাদের এইখানে বুঝাই যেতেছে যোজন বিয়োজন করছে, আর যোজনের সবসময় আমি প্রথমে যেটা থাকে এটা আসলে উপরের সংখ্যাটা, লব সবসময় প্রথমে থাকে, হর থাকে নিচে। কিন্তু এইখানে এ যেহেতু আমাদের প্রথমে, এটারে উপরে বা লবে থাকা উচিত, কিন্তু এখানে নিচে আছে। তো এই বিষয়টা আবার একটু তুলি, V/A, A/C ব্যস্তকরণ যদি করি তাহলে আমাদের এ উপরে চলে যাব, ভি নিচে, এখানটাতে সি উপরে চলে যাব, এ নিচে। এবার তাদের একটু যোজন বিয়োজন করি, এ এর সাথে ভি এর যোগ করলাম, এর থেকে ভি এর বিয়োগ করলাম, সি এর সাথে আমি এর যোগ করলাম, সি এর থেকে এর কী করলাম? বিয়োগ। বুঝছি? যোজন বিয়োজন করছে, এটার মতো কি হয়েছে? A+ এর V, A- এর V, হ্যাঁ হয়েছে। C+ এর A, C- এর হয়েছে, তাহলে বোঝা গেল এটা আমাদের সঠিক। আমরা যদি ব্যস্তকরণ করি আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটার মান যা এটার মান ঠিক তাই, সেম। আবার যদি আমি যোজন বিয়োজন করি তাহলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না।
উপরেরটা যেমন এই পক্ষ সমান, এটা তো এই পক্ষ সমান, তাহলে বোঝা গেল আমাদের এটা সঠিক। 1 আর 3, 1 আর 3 কই আছে? গ নাম্বারে, তাহলে গ নাম্বার সঠিক উত্তর। 6 নাম্বারটা দেখো, এখানে আমাদের x/y এর মান দেওয়া আছে, y/z এর মান দেওয়া আছে। এইরকমটা কিন্তু আমরা 4 নাম্বারে মাত্র করছি। তো এটা যেভাবে আমি এই দুটোটা সমীকরণটা একত্রিত করছি, এখানে ওই কাজটা করি। এখানে দেওয়া আছে আমাদের x/y = 2:1, আর এখানে দেওয়া আছে y/z = 2:1। এইখানে 2:1, এখানেও 2:1। খেয়াল করো, এটা আমাদের y, এটা আমাদের y। এখানে y এর মান 1, এখানে y এর মান 2। তো এই 1 ধারা আমাদের এই দুটারে গুণ করতে পারি, 2 ধারা এই দুটারে গুণ করতে হইব। 2 ধারা এটার গুণ করলে 4 হয়ে গেল। এখানে 2 একে 2 হইল। এখানে যদি আমি 1 ধারা গুণ করি, 2 একে 2, 1 ওকে 1ই হইল। তো ফাইনালি আমি x, y আর z এর মানটা যদি হিসাব করি, x এর মান পাওয়া গেছে 4, y এর মান 2 আর z এর মান কত? 1। মানে আমি সবার মান এখন জানি। x এর মান এইটা, y এর মান এটা, z এর মান কোনটা? এটা। এখন যদি আমরা এই দিকটাতে তাকাই, বলছে ক্রমিক সমানুপাতি x, y, z ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক হওয়ার অর্থ x ভাগ y, y ভাগ z তাদের মানটা কেমন হইতে হইব? সমান হইতে হইব। তো একটু চেক করে দেখি তো। আমাদের এইখানটাতে x/y, x এর মান কত? 4 জানছি। y এর মান কত জানছি? 2 জানছি। এদিকে তাকাই, y এর মান কত জানছি? 2। আর আমরা আমাদের z এর মান কত জানছি? 1। এখানে যদি আমি কাটাকাটি করি, এখানে পাওয়া যাইব 2, এখানেও কিন্তু 2ই পাওয়া যাইব, কারণ নিচের 1 আমরা লিখি না। তো বোঝা গেল এই শর্ত তারা মানছে, আর এই শর্ত যদি কেউ মানে তাহলে অবশ্যই তারা কেমন? ক্রমিক সমানুপাতিক। তাহলে বোঝা গেল আমাদের 1 নাম্বার সঠিক। এখানে zx, তো z এর যদি লিখি x লিখলাম। z এর মানটা আমরা এখানে কত জানছি? z এর মান 1। x এর মান কত জানছি? 4। তো এটার মান কত বের হইল? 1:4। 1:4 ঠিক আছে, তাহলে এটাও। এবার এটার দিকে তাকাই, এটার দিকে দেওয়া আছে y² প্লাস এর zx সমান এই জিনিসটা। একটা কাজ করি, এইটুকু অংশের প্রথম আমরা লিখেছি, এইটুকু অংশটারে। এইটুকু অংশে কী কী দেওয়া আছে? এইটুকু অংশে আমাদের দেওয়া আছে y² প্লাস এর zx। আমি y² এর মান কি বের করতে পারি? এটা যেহেতু ক্রমিক সমানুপাতিক, এটা যেই কথা, যদি আমি y রে গুণ করি, y² সমান zx মনে হয় পাওয়া যাবে নাকি? আর বা ক্রস গুণন করছি, y গুণ হইলো y² হয়েছে, আর এই দুজন গুণ হয়ে কী হয়ে গেল? zx। তাহলে বোঝা গেল আমি y² এর মান কত পাইছি? এই y² এর মান পাওয়া গেছে zx। এখানেও কত? zx। এবার আরেকটু বিষয় যদি খেয়াল করি, আমরা কি পাইছি এখানটাতে? x/y পাইছি, x/y পাইছি। x/y এর মানটা একটু বের করি। x এর মান কত? x এর মান আমাদের 4, আর y এর মান কত? y এর মান জানছি আমরা 2। কাটাকাটি করলে এখানে কত পাওয়া যায়? 2, মানে 2 পাওয়া গেছে। তো ফাইনালি এখান থেকে যদি আমি x এর মানটা বের করি, কার মান যদি বের করি? x এর মান পাওয়া গেছে x/y সমান 2, তাহলে x এর মান হইতেছে 2y। x এর মান কত? 2y। বুঝতে কি পারছি কী করছি? x এর মান পাওয়া গেছে 2y। এদিকটাতে যদি খেয়াল করি, একটা zx আর একটা zx, কয়টা zx হইল? 2টা zx। 2z লেখা দিলাম। x এর পরিবর্তে কি পাইছি? 2y। এটা কেন করছি? অ্যান্সারের দিকে তাকায় দেখো, এখানে কিন্তু 4 আছে। তারপর এখানে কোনো আমাদের xও নাই, কিন্তু আমাদের এখানটাতে একটা x এর দেখে যেহেতু পাইছি, x এর বাদ দেওয়ার জন্য এই কাজটা করছি। 2 দুগুণে কত হয়ে গেল? 4। তো 4 সাথে আছে yz। এটা থেকে তাইলে আমরা কত বের করতে পারছি? 4yz। আমাদের এখানে কি এটাই দেখাইছিল? তো y² প্লাস এর zx, y² প্লাস এর zx সমান কত? 4yz। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমাদের অ্যান্সার কত? 1 ও 2 এবং 3, তাহলে অ্যান্সার ঘ নাম্বার। ক্লিয়ার? এবার যদি পরেরটার দিকে তাকাই আমরা, 7 নাম্বার কি দেওয়া আছে? a/x এর মান দেওয়া আছে। এটা আমাদের কাছে এইটুকের মান জানতে চাওয়া হয়েছে। তো কি দেওয়া আছে এটা প্রথমে তুলি। a/x তার মান দিয়েছে তারা m² প্লাস এর n², আর নিচে দেওয়া আছে 2mn। এই যেটা আমরা তুলে নিছি। এখন যার মান বের করতে বলছো, এখানে তাকাইলেই বোঝা যায় এর সাথে একবার x এর যোগ করা হয়েছে, আরেকবার বিয়োগ, মানে যোজন করছে আর বিয়োজন করছে। তো এই জন্য আমি উপরটার সাথে নিচেরটার একবার যোগ করতেছি, পাওয়া গেল a প্লাস এর x, a মাইনাস এর x। এদিকটা তো সেম কাজ, m² প্লাস এর n², তার সাথে যোগ 2mn। একইভাবে m² প্লাস এর n² মাইনাস এর 2mn, যোজন বিয়োজন করছি। এইখানে পাওয়া গেল a প্লাস এর x, a মাইনাস এর x। এটিকে একটা সূত্র না? a² প্লাস এর 2ab প্লাস এর b²। দেখতেছি তো, খালি a² b² একসাথে লাগছে, 2ab এর পরে লাগছে, কিন্তু সূত্র তো এটাই, a² প্লাস এর 2ab প্লাস এর b²। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। আবার এইদিকে টাকাই a² মাইনাস এর 2ab প্লাস এর b²। তো এটা আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। বুঝছি?
অ্যান্সারের দিকে তাকাইলেই দেখা যায় এখানে কিন্তু রুট দেওয়া আছে, তাহলে বোঝা গেল আমাদের এখানে রুটের প্রয়োজন আছে, তো এইখানেই রুট করে দিলাম। তো এখানে আমরা পাইছি রুট ওভার এ প্লাসের এক্স, এখানটাতে পাইছি রুট ওভার এ মাইনাসের এক্স, আর এইখানটাতে রুটের স্কোয়ারে কাটা, তাহলে এম প্লাসের এন এম মাইনাসের এন। ব্যাস, আমাদের এইটুকের মান জানতে চেয়েছিল, তাহলে এইটুকের মান কত, একবার এম প্লাসের এন আর একবার এম মাইনাসের এন। কয় নম্বরে আছে? খ নম্বরে, এম প্লাসের এন এন মাইনাসের এন। বুঝতে কি পারছি? পরেরটা, এখানে এই উদ্দীপক ব্যবহার করে 8 এবং 9 অ্যান্সার করতে বলছে। উদ্দীপকটা প্রথমে পড়ি, কী দেওয়া আছে দেখি। উদ্দীপকে তারা বলছে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার এবং বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিছে 3:4:5 হলে নিচের 8 ও 9 নংয়ের উত্তর দাও। ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, কত সেন্টিমিটার। তো এখানে ধরলাম একটা বাহু যেহেতু 3, 4, 5, তাহলে ধরে নিলাম বাহুগুলি হইতেছে 3x, 4x প্লাসের 5x। তিনটার যোগ করছি কেন? কারণ আমাদের পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজের 3 বাহুর যোগ ফলে আমরা পরিসীমা বলি, এজন্য 3টা বাহুরে যোগ করছি। বাহুগুলির মান যেহেতু জানা নাই, জাস্ট অনুপাত জানা আছে, তো ধরে নিলাম তাদের সাথে x গুণ করলে পুরোপুরি বাহুটা পাওয়া যায়। এজন্য একটা বাহুরে 3x ধরছি, একটারে 4x আর একটারে 5x। কিন্তু ফাইনাল তাদের মান কত? 36। যোগ করলে কত পাওয়া গেল? এখানে 9, এখানে 3, 12, এখানে আছে 36। আমাদের x এর প্রয়োজন, 36 12 দ্বারা ভাগ করছি, 3 12 কত হইল? 36, তাহলে x এর মান 3। এখান থেকে বৃহত্তম বাহু জানতে চাইছি, বৃহত্তম বাহু কোনটা? অবশ্যই 5x একটা, মানে 5-এরটায়। তো 5x এর মান 3, 3 5 কত পাইলাম? 15 সেন্টিমিটার। তো বোঝা গেল আমাদের সবচেয়ে বড় বাহু কত? 15, ঘ নম্বরে। পরেরটা, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটারে জানতে চাইছে। ত্রিভুজের ক্ষেত্রফল জানার জন্য আমার 3 বাহুরে দরকার আছে। আমরা অলরেডি একটা বাহুরে জানি, যেটার মান হইতেছে 15, বাকিগুলি বের করি। এই বাহুর মানটা জানছি, সেমভাবে এটা বের করি। 4x এর মান তাহলে কত হইব? 4 × 3, 3 4 12, 3x 3 কত? 3 × 3, 3 3 9। 3টা বাহু জানা হয়েছে। আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে s × s মাইনাসের a s মাইনাসের v s মাইনাসের c। এটা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যদি আমাদের 3 বাহুর মান দেওয়া থাকে। আর এখানে এ তো বুঝলাম একটা বাহু দৈর্ঘ্য, এটা হচ্ছে আরেকটা বাহু প্রস্থ, এটা ধরলাম আরেকটা বাহু উচ্চতা। আসলে উচ্চতা বাহু এরকম কিছু না, ত্রিভুজের 3টা বাহু বুঝাইছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার হিসাব বাদ। এটা আমাদের একটা বাহু, এটা আমাদের আরেকটা বাহু, এটা আমাদের আরেকটা বাহু। এখন এই বাহুগুলো তো জানা হয়ে গেছে, ধরলাম এটার নাম হইতেছে a, এটার নাম হইতেছে v, এটার নাম দিয়ে দিলাম c। আমাদের s এর মান দরকার। s হইতেছে অর্ধ পরিসীমা। পরিসীমার 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় তার আমরা কি বলি? অর্ধ পরিসীমা। এখানে পরিসীমা তারা 36 দিয়ে দিছিল, তাহলে 36টা যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাওয়া যায়? 18। এটা হচ্ছে আমাদের s এর মান। বুঝছি কি বলছি? বুঝছি। অর্ধ পরিসীমা আমরা কারে বলি? s এর বলি। আর s কেমনে বের করবা? পরিসীমার 2 দ্বারা ভাগ করে। তো এখানে মানগুলি বসাও। s এর মান কত জানলাম? 18। s এর মান 18, 18 থেকে a এর বিয়োগ করলাম, a এর মান ধরো 9, তারপর ইন্টু 18, v এর মান ধরলাম 12, ইন্টু এই যে এখানটাতেই আরেকটা মান হইতেছে কত? 15। হিসাব করি, হিসাব করলে আমাদের অঙ্কটা শেষ। এইখানে 18 থেকে 9 চলে গেলে 9 রইল, এইখানে হিসাব করলে কত রইল? এখানে রইল 6, আর এখানটাতে রইল 3। এবার সবার একটু গুণ করি, তো আমরা একটু হিসাব করি। এখানে যদি গুণ করা হয় কত পাওয়া যায়? 18 × 9 × 6 × 3, 18 9 6 3, পাওয়া গেছে 2 9 1 6। এটার বর্গমূল করতে হইব, তো এটা যদি আমরা একটু রুট করি, রুট 2 9 1 6, 54। কত পাওয়া গেছে? 54। তাহলে বোঝা গেল আমাদের ক্ষেত্রফলটা কত? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল 54। 54 কি এখানে আছে? হ্যাঁ আছে, 6 নম্বরে। বুঝতে পারছি? কমপ্লিট। এই 9টা এমসিকিউকে ক্লিয়ারলি বুঝছি। এই রিলেটেড ঘুরায় পেঁচে আর অনেক এমসিকিউ দিতে পারে, ওগুলো আমরা সামনের ক্লাসে সমাধান করব, কোনো প্রবলেম নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের ক্লাসে এর পরবর্তী সমাধানগুলি নিয়ে।